বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প গেঁড়া। আজ রাত্রে আমার কন্যার বিবাহ। সকালবেলা দার্শনিক মনোভাব লইয়া বাহিরের বারান্দায় বসিয়া আছি। একটা নূতন সম্বন্ধের সূত্রপাত হইতে চলিয়াছে। মানুষের জীবনে নূতন নূতন সম্পর্কের বন্ধন ক্রমাগত বাড়িয়াই চলিতে থাকে। বাড়ি আত্মীয় কুটুম্বে ভরিয়া গিয়াছে। অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে পিপিলিকার মতো চারিদিকে ছুটোছুটি করিয়া বেড়াইতেছে, কলহ করিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, আছাড় খাইতেছে। ইহাদের সকলকে ভালো করিয়া চিনি না। আকাশে কাকচিল আমার বাড়িটাকেই লক্ষ্য করিয়া চারিদিকে উড়িয়া বেড়াইতেছে, কারণ তেতলার ছাদে রান্নার আয়োজন ও ভিয়েন বসিয়াছে। কলকাতায় কাকচিলের সংখ্যা বড় কম নয়। সকলের সহিত তাল রাখিয়া উঠোনের এক কোণে সানাই বাজিতেছে। বাড়ি সরগরম। এখনো দু একজন আত্মীয় বন্ধু আসিয়া পৌঁছতে বাকি আছে। ভাগলপুর হইতে ছোট শ্যালকের আসিবার কথা। বাড়ির সম্মুখে গাড়ি আসিয়া থামিল। ছোট শ্যালক গাড়ি হইতে নামিল। সঙ্গে একটি অপরিচিত যুবক, আদ্যির পাঞ্জাবি পরা, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ চেহারা, পায়ে বার্নিশ পামশু, হাতে সোনার রিস্ট ওয়াচ, বেশ বেশ ভব্যিযুক্ত মানুষ। শ্যালককে সম্ভাষণ করিলাম। আহা, এসো এসো হে সমর, এসো। সমর আসিয়া আমাকে একটা প্রণাম ঠুকিল। অত্যন্ত চটপটে কর্মপটু আমার এই শ্যালকটি। এক দণ্ড চুপ করিয়া বসিয়া থাকিবার পাত্র নয়, সর্বদাই ব্যস্ত। প্রণাম করিতে করিতেই বলিল, এই এসে পড়লাম, আবার কালই ফিরতে হবে। এই গেঁড়াকেও নিয়ে এলাম। গেঁড়া, তুমি বসো, আমি চট করে দিদির সঙ্গে দেখা করে আসি। সঙ্গীকে আমার কাছে বসাইয়া সমর বাড়ির ভিতর অন্তর্হিত হইল। বড়ই বিব্রত হইয়া পড়িলাম। এই ভদ্র যুবকটির নাম গেঁড়া তাহাতে সন্দেহ নাই। সম্ভবত ভালো নাম একটা আছে, কিন্তু আমি তাহা জানি না। ইনি সমরের বন্ধু, সম্ভবত ধনী। ইহাকে কি বলিয়া সম্বোধন করিব? যা হোক, শ্যালকের বন্ধু আমার কন্যার বিবাহে আসিয়াছেন, আপ্যায়িত করিতেই হইবে। বললাম, বড় খুশি হইলাম। ভাগলপুরেই থাকা হয় বুঝি? আগে বাঙালি টোলায়। গেঁড়ার গলার আওয়াজ ঘষা ঘষা, যেন ধোঁয়ায় বদ্ধ হইয়া গিয়াছে, কিন্তু তাহার কথার ভঙ্গির মধ্যে বেশ একটা তেজস্বিতা আছে। অস্বস্তি আরো বাড়িয়া গেল। যুবককে ঠিক কিভাবে গ্রহণ করিব স্থির করিতে পারিতেছি না। সমকক্ষের মতো ব্যবহার করিব, না সম্মানিত ব্যক্তির মতো, অথবা স্নেহভাজন কনিষ্ঠের মতো? আপনি না তুমি? অবশ্য আমি তাহার চেয়ে বয়সে বড়, কিন্তু কেবলমাত্র বয়স জ্যেষ্ঠতার জোরে কাহাকেও তুমি বলা নিরাপদ নয়। তাহার পায়ের পাম ও হাতের রিস্টওয়াচ বেশ দামি বলিয়াই মনে হইতেছে। গেঁড়া নামটা এমন বেয়ারা যে উহাকে মোলায়েম করিয়া আনাও একরকম অসম্ভব। অথচ গেঁড়া বলিতেও বাজিতেছে। মনে মনে কয়েকবার গেঁড়ো বাবু, গেঁড়ি বাবু, গেঁড়ু বাবু ইত্যাদি উচ্চারণ করিলাম, কিন্তু খুব শ্রুতিমধুর মনে হইল না। যুবক নাসিকার প্রান্তভাগ কয়েকবার কুঞ্চিত করিয়া হঠাৎ বলিল, ঘি পড়ছে। কণ্ঠস্বরে একটু অসন্তোষ প্রকাশ পাইল। আমি বললাম, এই ছাদে ভিয়েন বসেছে কিনা? তা আপনার নাক তো খুব তীক্ষ্ণ গেঁড়ু বাবু। গেঁড়া গেঁড়া, বাবু টাবু নয়, আমাকে সবাই গেঁড়া বলে ডাকে। বিশেষ বিচলিত হইয়া পড়িলাম। কি করা যায়? শেষ পর্যন্ত কি ভদ্রলোককে গেঁড়া বলিয়াই ডাকিতে হইবে? কিন্তু মনের ভিতর সাই পাইতেছে না যে। সমস্যা যখন এইরূপ সঙ্গীন হইয়া উঠিয়াছে, এমন সময় সমর ফিরিয়া আসিল। নাও নাও গেঁড়া, আর দেরি করো না, কাজ আরম্ভ করে দাও। তেতলার ছাদে বিয়েন বসেছে, তুমি শটান সেখানে চলে যাও, দিদি সব ব্যবস্থা করে দেবেন। গেঁড়া চক্ষের নিমেষে পাঞ্জাবি,
পামসু ও রিস্ট ওয়াচ খুলিয়া তৈয়ার হইয়া লইল। সমর আমাকে লক্ষ্য করিয়া বলিল, এক খাজা তৈরি করার জন্য গেঁড়াকে নিয়ে এসেছি। ও হলো ভাগলপুরের সেরা কারিগর। মুহূর্ত মধ্যে গেঁড়ার সহিত আমার সম্পর্ক সহজ ও সরল হইয়া গেল। তাহাকে গেঁড়া এবং তুমি বলিতে মনের মধ্যে আর কোনো দ্বিধা রইল না। হাসিয়া বলিলাম, বেশ বেশ বেশ, তাহলে আর দেরি নয় গেঁড়া, তুমি কাজে লেগে যাও। বিকেল থেকেই বড় বড় অতিথিরা আসতে আরম্ভ করবে। চিংড়ি দহের কুমার বাহাদুর, স্যার ফজলু, দেখো যেন ভাগলপুরের নিন্দে না হয়।